তাপ অনুভব করেন নাই, কিন্তু তাদের জীবন মানের কি কোনো গুণগত পরিবর্তন ঘটেছে? সাংবাদিকদের পেশাগতভাবে কিন্তু নিরাপত্তার মাত্রাটা কি বেড়েছে? তাদের বেতনের নিশ্চয়তা কি বেড়েছে? তাদের পেশাগত পরিবেশ কি উন্নত হয়েছে? সাংবাদিকের সঙ্গে মালিকের যে সম্মানজনক সম্পর্ক থাকা দরকার তা কি হয়েছে? ওয়েজ বোর্ড মানা না মানার বিষয়ে সরকারের যে ভূমিকা রাখা দরকার, সরকার কি তা পেরেছে? অতএব এখন কিন্তু পক্ষ আর এটা না যে রাষ্ট্র অথবা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী বনাম একজন মুক্ত সাংবাদিকতার সাহসী ব্যক্তি, এটাই কিন্তু এখন বিরোধ না। এখন কিন্তু তার চেয়ে অনেক বড় বিপদ হচ্ছে একজন পেশাদার, দায়িত্বশীল, মেধাবী, যোগ্য সাংবাদিক তিনি তার এই পেশায় সম্মান এবং মর্যাদার সঙ্গে তিনি টিকে থাকতে পারবেন কি পারবেন না। অবসরকালীন সময়ে অন্য একজন অবসরপ্রাপ্ত সিনিয়র নাগরিক, যোগ্য নাগরিক যেমন অবসর জীবন যাপন করেন, তিনিও তেমন একটা অবসর জীবন যাপনের নিশ্চয়তা পাবেন কি পাবেন না। অতএব সাংবাদিকদের কল্যাণ নিয়ে যে মত বিনিময় করতে আমরা এখানে বসেছি, আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই এই বিষয়গুলি সম্পর্কে আপনাদের সকলের কন্ট্রিবিউশন দরকার। থট প্রসেসে, চিন্তার মধ্যে আপনাদের সকলের কন্ট্রিবিউশন দরকার। বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসাবে আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে আমার দায়িত্ব পালন করতে আমার মতো একজন সাধারণ মানুষ যাতে আপনাদের যোগ্যতা দ্বারা সমৃদ্ধ হতে পারি, আপনাদের পরামর্শ দিয়ে আমি যেন আমাদের পথ চলার অন্যান্য পথ নকশাগুলিকে আমি যেন ঠিকঠাক করতে পারি, আপনাদের কাছে আমি এই সহযোগিতা চাচ্ছি। ইতিমধ্যে অনেক পরামর্শ পেয়েছি, সহযোগিতা পেয়েছি, অনেকের সঙ্গে মত বিনিময় চলছে, আমরা অনেকগুলি কাজে হাত দিয়েছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয়ে দাঁড়িয়েছে এখন যে তথ্যের প্রবাহ এত বেশি যে এই তথ্য প্রবাহ থেকে আপনার বস্তুনিষ্ঠ তথ্যকে আলাদা করা এবং বস্তুনিষ্ঠতাবিহীন তথ্যকে ফিল্টারিং করা, এটা হয়ে গেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই গণমাধ্যমকেও কিন্তু দুই ধরনের লোক প্রায় ব্যবহার করছেন, দুজনের হাতে সাংবাদিকতার কার্ড আছে। একজন এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছেন যে তথ্যের প্রবাহের মধ্যে বস্তুনিষ্ঠতা বাদে বাকিগুলি যাতে দূষিত না থাকে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেই সাংবাদিকতা করছেন। আরেকজনকে যেটাকে দূষিত করার জন্য কিন্তু সাংবাদিকতা করছেন। ফলে সাংবাদিকদের মধ্যে অনেকেই কিন্তু আমাদেরকে কথা বলতে আসছেন যে সাংবাদিকতার পেশার একটা সংজ্ঞা নির্ধারণ করা দরকার। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য লাগবেই, এটাকে ভাগাভাগি করে ফেলতে না পারলে রাষ্ট্র সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজটা রাষ্ট্র একা করতে পারবে না, সরকার একা করতে পারবে না। এই কাজটা করার জন্য যেহেতু এটা বিষয়টা আপনাদের, অতএব আপনাদের এই অংশীদারিত্ব লাগবে। আমি তথ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই এই বিষয়ে সমস্ত স্টেক হোল্ডার্সদের সঙ্গে কথা বলছি, আলোচনা করছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে সকলেই সরকারকে সহযোগিতা করছেন। আমি মালিক পক্ষের সঙ্গে ওয়েজ বোর্ড নিয়ে কথা বলছি, সম্পাদকদের সঙ্গে সম্পাদক নীতিমালা নিয়ে কথা বলছি, সাংবাদিক ইউনিয়নের সঙ্গে এতক্ষণ যে স্বার্থগুলির কথা বললাম সেগুলিকে কিভাবে শান্তিপূর্ণ পন্থায় পরিকল্পিত আদায় করা যায় সেটা নিয়ে কথা বলছি। পত্রিকাগুলিতে যে সরকারি সুবিধা, বিজ্ঞাপন এবং ক্রয়পত্র বন্টন করা হয় সেই ক্ষেত্রে কোনো নীতিমালা নেই, আমরা সেক্ষেত্রে একটা নীতিমালা চর্চা করতে চাই। টেলিভিশন জার্নালিজমে টিআরপি, টেলিভিশন রেটিং পয়েন্ট, টিআরপির কোনো সায়েন্টিফিক মেথড নাই, মাত্র কয়েকটা সেট বক্স দিয়ে একটা ভুল মিথ্যা হিসাব চালিয়ে দেওয়া হচ্ছে। পত্রিকার ছাপার সংখ্যার ব্যাপারে একটা মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এবং মন্ত্রী বাহাদুর তার ক্ষমতার বলে সেটার সঙ্গে কোনো না কোনো কারণে যুক্ত হয়ে পড়ছেন, আনুষ্ঠানিকভাবে মিথ্যা বলার দায়িত্ব নিচ্ছেন। যে পত্রিকা ছাপে 1 লাখ সেই পত্রিকাকে বলছে 10 লাখ। অথচ এইটাকে কিন্তু সত্য কথা বলেও কিন্তু যে উপকারটুকু সরকার করছে তা কিন্তু করা যায়, এটা কিন্তু মিথ্যা বলার দরকার নেই। আমরা এইভাবে বিজ্ঞাপন, তারপরে আপনার মিডিয়া লিস্টিং, তারপরে ক্রয়পত্র বন্টন, তারপরে টেলিভিশন রেটিং পয়েন্ট, নিউজ পেপার রেটিং পয়েন্ট, এই জায়গাগুলিতে পলিসি মেকিং এর জায়গাতে আমরা হাত দিতে শুরু করেছি। আমি বারবারই বলছি যে এটা এমন একটা নাজুক, সংবেদনশীল অথচ এমন একটা জরুরি জায়গা যে এটাকে যদি আমরা একটা কাঠামোগতভাবে দাঁড় করতে না পারি তাহলে জাতিকে অনেক খেসারত দিতে হবে। এই কাজটার সঙ্গে আপনারা সাংবাদিকরাই মূলত জড়িত এবং মালিক পক্ষ হয়তো জড়িত বা অন্যান্য কিছু কর্মচারী কর্মকর্তারাও জড়িত আছেন। বাকিরা কিন্তু হচ্ছে সাধারণ মানুষ, তারা কিন্তু
এই যে কাজগুলি করতে গিয়ে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বা তথ্যমন্ত্রী হিসেবে আমাকে যে ভালো মন্দের মধ্যে পড়তে হবে, এটা কিন্তু সুফলটা জাতি পাবে হলো খুব সফট প্রসেসে, ঠিক ওরকম কিন্তু দৃশ্যমান হবে না। এটা কিন্তু আপনার কি বলে একটা বিশাল বিল্ডিং করার মতো না যে দৃশ্যমান হয়ে যাবে। একটা সাংবাদিকতা জগতে, গণমাধ্যম জগতের গুণগত এই পরিবর্তনটার সুফল কিন্তু জাতি পাবে শত শত বছর। অতএব এই সুফলটা যাতে পায় তার জন্য এই কাঠামোটা তৈরি করতে হবে। এটা খুব দেখতে ছোট, কিন্তু এর প্রভাব অনেক দীর্ঘমেয়াদী। কিন্তু এটা করতে গিয়ে দীর্ঘদিনের অগোছালো এই গণমাধ্যমে নানান রকম চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। যদি কেউ ব্ল্যাকমেলিং এর উদ্দেশ্য নিয়ে এই জগতে পা রেখে থাকেন, তিনি নিশ্চয়ই এই নীতিগত কাঠামোটার গঠন প্রক্রিয়ার সঙ্গে একমত পোষণ করবেন না। যিনি কেবলমাত্র সরকারের কাছ থেকে বিজ্ঞাপন আদায় করার জন্য কোন কোনটা লাইসেন্স জোগাড় করে বসে আছেন, তিনি নিশ্চয়ই এটা পছন্দ করবেন না। আবার যেই পত্রিকা প্রকৃত অর্থেই পাঠকদের কাছে জনপ্রিয়, তাকে পৃষ্ঠপোষকতা না করলে বা পাঠকদের সঙ্গে তার কাছে হাত না দিলে, তাহলে এটা তো শেষ পর্যন্ত পাঠকদের ব্যাপার হবে না। এটা তো শুধুমাত্র একজন অসৎ মালিক অথবা একজন অসৎ সাংবাদিক আর একজন অসৎ তথ্যমন্ত্রী একে অপরের পিঠ চুলকাবে। আমার পিঠটা তুমি চুলকে দাও, তোমার পিঠটা আমি চুলকে দিই। এটা তো তথ্য মন্ত্রণালয় কাজ দিতে পারে না। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রের সমস্ত ব্যাপারে পরিচ্ছন্ন নীতি গ্রহণ করছেন, সে কারণে তার নির্দেশিত পথে তথ্যমন্ত্রী হিসেবে আমিও এই জগতে এই পরিচ্ছন্ন কাঠামোটা তৈরি করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কল্যাণের জন্যই আমি মনে করি আমাকে, মন্ত্রণালয়কে, সরকারকে আপনাদের সহযোগিতা করা উচিত। এর বাইরের চ্যালেঞ্জগুলি এখানে আমি আলোচনা করছি না, সেটা আরো অনেক বড় চ্যালেঞ্জ। যেমন মনে করেন টেক জায়ান্ট। এখনকার জার্নালিজমের বিজ্ঞাপনের পুরো বেশিরভাগ টাকাটাই চলে যাচ্ছে মেটা এবং গুগলের কাছে। একজন মালিককে আমি দোষী বা দিব কিভাবে? বিজ্ঞাপনের টাকা যদি তার হাতে নাই থাকে, তাহলে সে সাংবাদিকদেরকে, প্রচলিত যে সাংবাদিক, তাদেরকে সে বেতন দিয়ে পালবে কেন? তার তো এটা একটা ইনভেস্টমেন্ট, তার তো মুনাফা দরকার। মুনাফা পেলে পরে সে জগৎ তার প্রতিষ্ঠান টিকিয়ে রাখবে এবং সে সবাইকে সে বেতন দিয়ে চাল পাওয়া। কিন্তু যদি দেখা যায় যে প্রযুক্তিগত এই তথ্যের কারণে বিজ্ঞাপন চলে যাচ্ছে মেটা এবং গুগলের কাছে, এই প্রচলিত গণমাধ্যমে বিজ্ঞাপন থাকছে না, তখন সে কি করবে? তাকেও তো দোষ দিয়ে লাভ নাই। কে ভিকটিম হলো সে পর্যন্ত? সে পর্যন্ত ভিকটিম হয়ে গেলে কিন্তু সাংবাদিক ভাইয়েরা। অতএব আমি আপনাদেরকে আহ্বান জানাই, ভাষা বিষয়গুলি নিয়ে কথা না বলে এবং একটা ভাষা জ্ঞান নিয়ে সাংবাদিকতা জগতের নেতৃত্ব না দিয়ে খুব গভীরতার মধ্যে প্রবেশ করতে আমি বিনীতভাবে অনুরোধ করব। আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাথে নিয়ে, সাংবাদিকদের কল্যাণ মানেই আমি মনে করি, গণমাধ্যমের কল্যাণ মানেই আমি মনে করি দেশের কল্যাণ, জাতির কল্যাণ। আমার শেষ কথা হচ্ছে এই, যে কোনো কিছুর বিনিময়ে দায়িত্বশীল মুক্ত সাংবাদিকতাকে আমাদেরকে টিকিয়ে রাখতেই হবে, প্রয়োজন রক্তের বিনিময়ে, প্রয়োজনে জীবনের বিনিময়ে। সবাইকে ধন্যবাদ।